কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে। অ্যাক্সেসিবল লাইব্রেরির পক্ষে উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে, আজ দ্বিতীয় পর্ব। পৃষ্ঠা 19, ষষ্ঠ অধ্যায়। ব্যাপারটা ঠিক মতো বুঝে উঠতে বেশ খানিকটা সময় লাগলো সবার। শুভদা আর বড় বউয়ের ধমকে অন্য হাউমাউ থামিয়ে আসল খবরটা যখন বলল, তখনও তার কাঁপুনি থামেনি। বিষয়টা হৃদয়ঙ্গম করার পর সবার আক্কেল গুরুম হয়ে গেল। বড় বউ তো ভয়ে ভাবনায় থরথর করে কাঁপতে লাগলেন। শুভদা গুম মেরে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ শুভদা বললেন, অন্য একখানা মুঠা লাঠি আমারে আনে দিত, পাগলের পাগলামি আজ বের করে দি। রাগে শুভদার চোখ বাঘের মতো জ্বলতে লাগলো। বললেন, আর যা, তুই শিগগির রামকৃষ্ণরে ডাকে আন। বাড়িতে পুরুষ মানুষ একটা থাকা ভালো। বড় বউ, তুই আয় আমার সঙ্গে। দুজনে চললেন ছোট বউয়ের ঘরে। ছোট বউয়ের আজ ভয়ানক দুশ্চিন্তা। চারিদিকে শত্রুর, রাজপুত্রকে বাঁচায় কি করে। একবার করে তিনি ছুটে ছুটে গিরিবালার কাছে যাচ্ছেন, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, ভয় নেই করে সাহস দিচ্ছেন তাকে। পর মুহূর্তেই খাড়া বাগিয়ে দরজার গোড়ায় গিয়ে দাঁড়াচ্ছেন। কেউ ঢুকেছে কি ঘ্যাঁচ করে এক কোপ, একেবারে দুফাঁক। এমন সময় যা ভেবেছেন তাই। বাইরে থেকে দুম দাম দরজায় ঘা। ওই ডাইনির কাজ। ঠিক তাই। অমনি শুভদার গলা শোনা গেল, এই হারামজাদি, খোল দরজা। ভালো চাস তো এক্ষুনি দরজা খোল, না হলি মারে তোর হাড় গুঁড়োয় দিবানে। ছোট বউ ভিতর থেকে হুঙ্কার দিলেন, ঢুকেছিস কি ঘ্যাঁচ, দুখান করে দেব। রক্ত খাওয়া তোর জন্মের মতো ঘুচিয়ে দেব। ডাইনি কোথাকার, ঢুকে দেখ একবার, আমার হাতে মন্তর পড়া খাঁড়া রয়েছে। এমন সময় শুভদার চিৎকার শোনা গেল, মহি শিগগিরায়, সর্বনাশ হয়ে গেছে। পাগল বুড়িরই আঁতুড়ির থেকে তুলে ওর ঘরে নিয়ে গেছে। খাড়া হাতে দরজায় দাঁড়ায় আছে। কি সর্বনাশ যে হলো কে জানে। পৃষ্ঠা 20। বলো কি? মেজকর্তা আর্তনাদ করে উঠলেন। তার পায়ের তল থেকে মাটি যেন সরে গেল। এখন উপায় ছোট বউই বাতলে দিলেন। মেজ ভাসুরের উপর তার অগাধ ভরসা। জানলা খুলে ভাসুরকে ডাক দিলেন। বললেন, আমি দরজা খুলছি, কিন্তু খবরদার ওই ডাইনিগুলো যেন না আসে, আর আমি ওদের কারো রক্ত চুষতে দিচ্ছি না। আপনি বলুন, কথা দিন, ওদের এ ঘরে ঢুকতে দেবেন না। বড় গিন্নি ইচ্ছে করলে ঢুকতে পারেন, কিন্তু ডাইনিটিকে ঢুকতে দিচ্ছি না। মেজকর্তা যেন কুল পেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। বললেন, হ্যাঁ ছোট বউ, তাই হবে। ও তো তোমারই মেয়ে, তুমি যা বলবে তাই হবে। ছোট বউ খুব খুশি, দরজা খুলে দিলেন তাড়াতাড়ি। হুড়মুড় করে সবাই ঢুকতে যাচ্ছিল, মেজকর্তা বাধা দিলেন। মেজকর্তা ডাক্তারবাবুকে নিয়ে ঢুকলেন, আর এলো অন্য, আর কাউকে ঢুকতে দিলেন না তিনি। এত যে ব্যাপার ঘটল, গিরিবালা তার কিছুই জানে না। দুঃসহ বেদনার ভারে আচ্ছন্ন সে। তখন খেয়া মারছে চৈতন্য আর অচৈতন্যের মাঝখানের ঘাটে। বিন্দুমাত্র শক্তিও তার আর অবশিষ্ট নেই। বোগানির তেজও নিবু নিবু, চোখের কোল বেয়ে জলের ধারা নেমেছে। মাঝে মাঝে অস্ফুট শোনা যাচ্ছে, মা মা, আর পারি নে। ছোট বউয়ের চোখে জল। বাইরে প্রকৃতি হিংস্র, মাতাল। বৃষ্টি আর ঝড়ে মাতামাতি শুরু হয়েছে। ডাক্তারবাবু গিরিবালাকে পরীক্ষা করলেন। মেজকর্তাকে বললেন, আপনি বাইরে যান, একটা জোরালো বাতি পাঠিয়ে দিন। অন্যকে বললেন, গরম জল আর সাবান আনো, ফর্সা ছেঁড়া কাপড় নিয়ে এসো। ছোট বউয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। বললেন, খাঁড়াটা মেজবাবুকে দিয়ে দিন, আপনি গোলমাল করবেন না কিন্তু। ছোট্ট শিশুর মতো ছোট বউ ডাক্তারবাবুর কথা মেনে নিলেন। মেজ ভাসুর তো শিব, ভোলানাথ। ডাক্তারের অভ্যস্ত নিপুণ হাত প্রায় অচেতন গিরিবালার অঙ্গ স্পর্শ করতে লাগলো এখানে সেখানে।
বেদনার সমুদ্রে গিরিবালা হাল ভাঙা নৌকোর মতো ভেসে বেড়াচ্ছিল, উঠছিল, নামছিল, হাবুডুবু খাচ্ছিল। কতক্ষণ ধরে সে জানে না। হঠাৎ সে টের পেল পুঞ্জীভূত বেদনার স্তূপ থেকে তাকে এক ধাক্কায় কে যেন উপশমের নিশ্চিন্ত আশ্রয়ে ছুঁড়ে ফেলে দিল। তার ভারী দেহটা মুহূর্তের জন্য যেন হালকা ঠেকল। অবসাদ আর আরামের অন্তহীন গহ্বরে সে ক্রমশ নেমে যেতে লাগলো। একটা কথা সে যেন স্বপ্নের ঘোরে শুনতে পেল, ছেলে। গিরিবালার অচৈতন্য ঠোঁটে পরিব্যাপ্ত এক টুকরো মৃদু হাসি একাদশীর চাঁদের মতো ভেসে উঠল, একটু সলজ্জ, সৃষ্টির কৃতিত্বে একটু বা গর্বিত। বাইরে ঝড় থেমেছে, বৃষ্টি পড়ছে মুষলধারে, দুরন্ত দুর্নিবার বৃষ্টি, সমস্ত বিশ্ব করুণা করুণ। সপ্তম অধ্যায়। তার কাছে কেউ ছিল না, সে একা। এ বিশাল পৃথিবীতে অন্তহীন শূন্যতার সমুদ্রে দিক দিক ভ্রষ্ট সে ভেসে চলেছে একা। কে তাকে চেনে? সে কাকে চেনে? একাকিত্বের বিশাল অজানা মহাসাগরে সে শুধু হাবুডুবু খেয়ে চলেছে, কখনো ভুস করে ভেসে উঠছে উপরে, কখনো আবার টুপ করে তলিয়ে যাচ্ছে গভীর তলদেশের উদ্দেশ্যে। কত দূরে, কত গভীরে, কোন অতলে সে জানে না। পৃষ্ঠা 21। সে তলিয়ে যেতে চায় না, ডুবতে চায় না, প্রাণপণে হাত পা ছড়ে হয়তো প্রতিবাদ জানায়। ছোট ছোট দুটি কচি মুঠোয় শূন্যকেই বারবার আঁকড়ে ধরে আশ্রয় পেতে চায়। কিন্তু শূন্য কি আশ্রয় দিতে পারে? আশ্রয় সে পায় না। ডুবতে থাকে অনিচ্ছায়, অসহায়। হঠাৎ ভয় পায়, প্রবল ভয়, কোকিয়ে কেঁদে ওঠে, ওয়াঁ ওয়াঁ। তার চারিপাশে গাঢ় অন্ধকার, ভয় উৎপেতে তার শিয়রে বসে আছে। সংশয় হিংস্র থাবা উঁচিয়ে অপেক্ষা করছে পায়ের কাছে। সন্দেহ অস্থির পায়ে ল্যাজ আছড়াতে আছড়াতে তার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। কোথায় সে যাবে? কোনখানে আশ্রয় নিলে সে পরিত্রাণ পাবে? তার সন্ধান সে জানে না। এখানে সে যে আগন্তুক, সব যে তার অচেনা। তার হয়তো ধারণা এটা তার শত্রুপুরী। ষড়যন্ত্র আর মৃত্যুর জটলা তার চারিপাশে। এ কোথায় সে এলো? কেন এলো এখানে? ভয়ে সে চোখ বুজে শুধু কাঁদে, ওয়াঁ ওয়াঁ ওয়াঁ। ভয়ে সে অস্থির হয়ে ওঠে, পালাতে চায়, হাত ছড়ে পা ছড়ে প্রাণপণে। কিন্তু গতিহীন তার কোমল দেহটা বিছানায় বন্দী হয়ে থাকে। এক চুলও সরে না মৃত্যুর আর ভয়ের সান্নিধ্য থেকে। অসহায় ভাবে তাই শুধু কাঁদে, ওয়াঁ ওয়াঁ ওয়াঁ। অকস্মাৎ নিজের তুলতুলে হাতখানা মুখে ঠেকে তার। নিজের দেহের উষ্ণতার স্বাদ পেয়ে নিজেই প্রচন্ড বিস্ময়ে অবাক হয়ে যায়। এ আত্মীয়তার স্পর্শ থেকে মুক্তি পেতে চায় না। চেটে চেটে উষ্ণতাটুকু ষোলোহান আত্মসাৎ করতে চায়। শক্ত মুঠি মুখে পুড়ে চুকচুক চাকতে থাকে। উত্তাপ আর উত্তাপ পেয়ে খুশি হয় সে। উল্লাসে পশুর মতো শব্দ করে, কম কম কম। এতক্ষণ সে ভয়ে চোখ বুজেছিল, এইবার সে চোখ মেলে যায়। দিশে হারিয়ে যায় তার। আবার সেই শূন্য শূন্য শূন্য। দিক দিগন্তহীন মহাশূন্যের মধ্যে দিয়ে তার দৃষ্টির নিরিখ পথ হারিয়ে ফেলে। ঘরের মটকা অনেক দূর, দেয়াল তো কয়েক যোজন। অত দূরে কচি নজর কি পৌঁছতে পারে? আবার সে চোখ বুজে ভয়ে, বুঝে কিন্তু পরক্ষণেই আবার খোলে। তার শুধুই ভয়ই নেই, কৌতূহলও আছে। আছে অজানা পরিবেশকে জানার আগ্রহ। অন্ধকারই নেই শুধু, আছে আলোর ঝলকও। মৃত্যুর আতঙ্কই শেষ সত্য নয়, সত্য প্রাণের মহাপ্রেরণাও। চোখ খুলতেই সূর্যের উজ্জ্বল আলো তার চোখ থেকে অন্ধকার আর মন থেকে মৃত্যু ভয় দূর করে। তার প্রাণে তেজ সঞ্চারিত হয়, বর্ণের সমারোহে তার পুলক লাগে। খুশির হাসি উপচে পড়ে তার মুখ চোখ বেয়ে। সে অকারণেই হাসির ঢেউ তুলে তুলে জীবনের নতুন নতুন গান রচনা করতে থাকে আপন খেয়ালে। শুধু জেগে থাকলেই যে সে এমন করে তা নয়, ঘুমিয়ে ঘুমিয়ে তার রচনা সে করে যায়। তার ঘুম আর জাগরণের সীমানায় কেউ শক্ত হাতে প্রাচীর তুলে দেয়নি, তাই দুই রাজ্যে গমনাগমন তার এত অবাধ। ঘুমের ঘোরেও সে ভয় পেয়ে কাঁদে, আহ্লাদে হেসে ওঠে। মাথায় আস্ত সর্ষের বালিশ আর দুই ধারে দুই নরম পাশ বালিশ চাপা দিয়ে তাকে রোদে শুইয়ে রাখা হয়েছিল। অনেকক্ষণ ঘুমিয়ে এইমাত্র উঠল। ভয়ানক নিঃসঙ্গ বোধ হলো তার।
কাঁথাটা ভিজে গেছে, খুব অস্বস্তি ঠেকছিল, আর দেহের কোন যন্ত্রে যেন একটু বেদনাও অনুভব করছে। আর প্রচন্ড খিদে পেয়েছে তার। এখন অহর্নিশি তার পেটে দাউ দাউ আগুন জ্বলে, এখনো তার পেট জ্বলছে। মোটের উপর ভালো লাগছে না তার। দু একবার খুঁত খুঁত করে কাঁদলো, কেউ শুনল না, কেউ এলো না তার কাছে। তখন দুরন্ত অভিমানে ফুলে ফুলে কাঁদতে লাগলো। কেউ নেই ওর ব্যথার ব্যথী, কেউ নেই এ সংসারে, ও একা একা একা। চাপা ছুটতে ছুটতে এলো, দেখলো ছেলে একেবারে কেঁদে ফেটে পড়ার জো হয়েছে। তাড়াতাড়ি ওর মুখের কাছে মুখ নিয়ে ও ও ও করে আদর করতে লাগলো। সোনা আমার, মনি আমার, কাঁদে না কাঁদে না, কি হয়েছে কি হয়েছে? ও ও ও কিডা মারেছে আমার সোনারি, কিডা মারেছে? তারে আমি মারে দিবানে, এই দিলাম এক চর, কাঁদে না কাঁদে না, ও আমার বাবা, ও আমার সোনা। না না, অত রাগ কি করতে হয়? টিয়া পাখি নিবা, ঝুমঝুমি নিবা? পৃষ্ঠা 22। চাপা ঝুমঝুমিটা নিয়ে ওর মুখের কাছে নাড়তে লাগলো। অদ্ভুত রকমের আওয়াজ শুনে সে প্রথমটায় হকচকিয়ে গিয়ে কান্নাটা কিছুক্ষণের জন্য থামিয়েছিল, কিন্তু শরীরের অস্বস্তি নিরন্তর খোঁচা মারতে আবার দ্বিগুণ ব্যথায় কাঁদতে লাগলো। কেউ যে ওর কান্না লক্ষ্য করছে, ওর কান্নার যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা ওর সহজাত বোধ ওকে বলে দিল। তাই আরো সুবিধা আদায় করবার জন্য সে পরিত্রাহী কোকিয়ে কোকিয়ে কাঁদতে লাগলো। থামাতে না পেরে চাপা ব্যতিব্যস্ত হয়ে উঠল। অতি কষ্টে তার ওই নাদুস নদুস ভারী শরীরটা চাপা কুলের উপর তুলে নিল। তারপর হাঁটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওকে ঠান্ডা করতে চেষ্টা করলো। ও ও সোনা আমার, মনি আমার, বাবা আমার, চুপ করো চুপ করো। আমসত্ব খাবা, কুলির আচার খাবা? ও দিদি শিগগির আয় আয়। না না না, কাঁদে না কাঁদে না, অত কি কাঁদে? ছি ছি, না না, বকিনি বকিনি, ও ধন ও ধন, ও সোনা, ধ্যাত্তরি। এবার চাপা রেগে গেল। আচ্ছা ছেলেরে বাবা, কানাই বাঁশি বাজাতে আরম্ভ করলেন তো তার আর ক্ষমা নেই। ও দিদি, ও বড় মা, কানে কি সব তুলো ঠাসে রাখিছ? ছেলে যে এদিকে আকাটা হয়ে গেল। চাপা অত ভারী ছেলেটাকে ভালো করে নাড়তেও পারে না। এতক্ষণ কোলে নিয়ে ওর পায়ে ঝিঁঝি ধরে গিয়েছে, তাই ছেলেটাকে যেই একটু নড়াতে গেল, অমনি টাল সামলাতে না পেরে হুড়মুড় করে খাটের উপর থেকে মেঝে পড়ে গেল। ছেলেটা কাট করে একবার শব্দ করেই চুপ মেরে গেল। চাপা হাউ মাউ করে কেঁদে উঠল। দিদিরে শিগগির আয়, তোর ছেলে বুঝি মরে গেল। ভাত খেতে খেতে গিরিবালা ছেলের কান্না শুনতে পাচ্ছিল, উঠি উঠি করে উঠতে পারছিল না। আজকাল রাক্ষসের মতো খিদে পায় তার। সে এমনিতেই বড় লাজুক, চেয়ে খেতে পারে না, নিয়ে তো নয়। বারবার খাই খাই করাটাও সে পছন্দ করে না, তাই দুপুরের খাওয়াটা একটু বেশি করেই খায়। বড়মা বসে থাকেন সামনে, পিসিমা তদারক করেন, তাতেই গিরিবালা যেন লজ্জায় থালার সঙ্গে মিশে যায়। আজ রান্নাটাও চমৎকার হয়েছে, বিশেষ করে বড়ি দিয়ে টাটকিনি মাছের ঝোলটা। এ জিনিস খুব ভালোবাসেন গিরিবালা, তাই তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিল। হঠাৎ চাঁপার চিৎকার শুনে খাওয়া মাথায় উঠে গেল তার। মরে গেল তার ছেলে? দুম করে কে যেন তার মাথায় ডাঙস মারল। বউ করে বাড়ি ঘরগুলো ঘুরে গেল একবার। গিরিবালা উঠতে চেষ্টা করলো, প্রথমবার পারল না। দ্বিতীয়বারের চেষ্টায় উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে উঠেই পাগলের মতো দিল ছুট। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে গিরিবালা দেখলো ঘর ফাঁকা, চাপা নেই, তার ছেলে নেই, সব ফাঁকা। কিন্তু কিছু বুঝতে পারলো না গিরিবালা। ফ্যাল ফ্যাল করে তার ছেলের শূন্য বিছানার দিকে চেয়ে রইল। তার হৃৎপিণ্ডটা বুকের ভেতর প্রবল শব্দে হাতুড়ি পিটতে শুরু করেছে। হাত পা সর্বশরীর তার কাঁপতে লাগলো থর থর করে। কি করবে সে, কি তার করা উচিত বুঝে উঠতে পারছিল না। চাপা ঢুকলো ঘরে। চাপার চোখের জল তখনও শুকোয়নি। গিরিবালার দিকে চেয়ে অপরাধীর হাসি হাসলো চাপা। বলল, ধন্যী ছেলে তোর দিদি, আমার কোলে একটুও চুপ করলো না। পড়ে ধরে একেবারে আকাটা হয়ে গেলেন। যেই ছোট কাকিমা আসে কোলে তুলে নিলেন, অমনি চুপ। দিব্যি খেলা করছেন, হাত পা নাড়ে। কি বললো চাপা? হড়বড় করে কি বলল? কাকিমার কোলে খেলা করছে, হাত পা নাড়ছে, তবে মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। গিরিবালা অনেক কষ্টে তার এলোমেলো চিন্তাকে মগজের মধ্যে গুছিয়ে নিল। বেঁচে আছে তার ছেলে, এবার সে অনেক স্পষ্ট ভাবে তা বুঝতে পারল। পৃষ্ঠা 23।
কিন্তু কই, তার অস্বস্তির, তার মানসিক যন্ত্রণার তো উপশম হলো না। হাতুড়ি আরো দ্রুত তালে পিটে চলল তার বুক, তার দেহের কম্পন আরো বেড়ে গেল। বসে না পড়লে মাথা ঘুরে পড়েই যেত গিরিবালা। খাটের কোনায় বসে পড়ল, তার ছেলে বেঁচে আছে। আহ, ভগবান ভগবান ভগবান! তার হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা যন্ত্রণাদায়ক বাতাস এতক্ষণ ধরে পাক খেয়ে খেয়ে ঠেলে উঠছিল, এবার একটা দীর্ঘশ্বাসের সঙ্গে হুশ করে বেরিয়ে গেল। সেটা বেরিয়ে যেতেই গিরিবালার বুক নিমেষে হালকা হয়ে গেল। এতক্ষণে সব দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক গলে জল হয়ে তার দুই চোখের কোণ দিয়ে টস টস করে জল ঝরে পড়তে লাগলো। আহ, কি শান্তি, কি শান্তি! দিদির কান্না দেখে চাপার হাসি শুকিয়ে গেল। সে ভাবল, ছেলেকে ফেলে দিয়েছে বলে দিদি রাগ করেছে। মুহূর্তে চাপার চোখেও জল এসে গেল। দিদির কোলে মুখ গুজে কাঁদতে কাঁদতে সে বলল, সত্যি দিদি, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে ওরে ফেলিনি। কান্না থামাতেই আমি ওরে কোলে তুলে নিছিলাম, কিন্তু আমি ওই খাটাসড়ি সামলাতে পারবো কেন? এমন ঝাঁকি মারলো, আমি শুদ্ধ নিচে চিৎপটাং। ডানির দিন সে যে ওর কিছু হয়নি, আমার দোষটা কনে ক? গিরিবালার মনের মেঘ কেটে গেল। সে সস্নেহে চাপার মাথায় হাত বোলাতে লাগলো। না, আর কোনো যন্ত্রণা নেই গিরিবালার মনে। এখন শুধু একটা ইচ্ছে জেগে উঠছে, তীব্র পিপাসার মতো। তার দুটি স্তন টন টন করছে দুধের ভারে। এখন একবার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে গিরিবালার। মুখখানা দেখতে ইচ্ছে করছে সোনাধনের। বাস, আর কোনো আকাঙ্ক্ষা, আর কোনো বাসনা তার নেই। একবার ভাবলো চাপাকে আনতে বলে, আবার ভাবলো নিজেই যায় একবার কাকিমার কাছে। তার ছেলে যে সে নয়, খুব পয়মন্ত। কাকিমার পাগলামি একেবারে সারিয়ে দিয়েছে ছেলে। নাতি নিয়েই আত্মহারা হয়ে আছে। হঠাৎ চাপা খড়খড় করে উঠল, তুই কি রে পিসেজ, এখনো আঁচাসনি? আর ওই আটো হাত তুই আমার গায়ে মাথায় বুলোয়ে দিলি? গিরিবালা একটু বুঝি অন্যমনস্ক হয়ে পড়েছিল। চাপার ধমকে ধাতস্থ হয়ে দেখে, আরে সত্যি তো সে আঁচায়নি। ছি ছি, কি কাণ্ড বলো দেখি! পিসিমা জানতে পারলে সৃষ্টি ধুইয়ে তবে ছাড়বে। চাপাকে মিনতি করলো গিরিবালা, মনিরে, তোর দুখানি পায়ে পড়ি, চেঁচাস নে। আমি এক্ষুনি আঁচায় আসতেছি। বড় হয়ে ছোটর পায়ে পড়লাম, কিন্তু এ কথা আবার কয়ে দিয়ে না কারুরই। তাহলে দেখ কি হয়, পোক পড়বে ওই পায়ে, বুঝলে? অষ্টম অধ্যায়। এই শিশু তারই দেহের অংশ। ভাবলে বিস্ময় লাগে গিরিবালার, রীতিমতো বিস্ময়। ও শুধু বোকার মতো, হাবার মতো চেয়ে থাকে, নির্নিমেষ চেয়ে থাকে তার ছেলের ঘুমন্ত মুখখানার দিকে। চোখের পলক ফেলতেও ইচ্ছা হয় না তার। লোকজন থাকলে সে দূরে দূরে সরে থাকে। এখনো লজ্জা ভাঙেনি গিরিবালার। বাবাই হন আর বড় মা কি পিসিমাই হন, এমনকি চাপার সামনেও সে সহজ হতে পারে না, কোলে তুলতে চায় না। পাড়া প্রতিবেশী কেউ এলে, ও সমবয়সী কোনো মেয়ে এলে, এসে ওর ছেলের কথা জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ লজ্জায় লাল হয়ে যায় তার মুখ। আস্তে আস্তে সেখান থেকে সরে পড়ে। কিন্তু সরে পড়েও কি নিস্তার আছে? কেউ কেউ আসে দস্যুর মতন, গিরিবালাকে টানাটানি করে বের করে আনে। জবরদস্তি তার কোলে ছেলেকে শুইয়ে দিয়ে মজা দেখে তারা। এইসব অবস্থায় গিরিবালা না পারে ছেলে সামলাতে, না পারে নিজেকে সামলাতে। পৃষ্ঠা 24। সব থেকে বিপত্তি হয় ও পাড়ার গোয়াল দিদি এলে। সম্পর্কে ঠাকুরমা হয় গিরির, তাই আর কি কোনো বাঁধন থাকে না বুড়ির ফোকলা মুখে। গোয়াল দিদির ত্রিসীমানায় থাকতে চায় না গিরিবালা। তাকে ভালোবাসে বুড়ি, খুব ভালোবাসে। যখনই আসে সরবাটা ঘি আনে, ক্ষীর আনে, কাঁচা পোয়াতি। ওদের কি আর ক্ষীরের আদি অন্ত আছে? অষ্টপ্রহর পেটে জ্বলতেই থাকে রাবণের চিতা। বুড়ি এসেই ওকে ডেকে আনবে, কাছে বসাবে, ছেলেকে তুলে দেবে ওর কোলে। তারপর বাটি থেকে ক্ষীর হোক, সর হোক, ছানা হোক, যখন যা আনবে একটু একটু করে নিজের হাতে তুলে দেবে গিরিবালার মুখে। চাপা একদিন চেয়েছিল, ও গোয়ালদি, আমার একটু সর দাও না। খড়খড় করে উঠেছিল বুড়ি, ওরে আমার নোলারে, সোহাগের সুক্তনি, আগে একটা বিয়ে নে দিদির মতন, তারপর গোয়ালদির কাছে সুহাগ খাতি আসিস। কিন্তু গোয়ালাদির সোহাগ খেয়ে হজম করাও শক্ত। গিরিবালার মনে পড়ল সেদিনের কথা, যেদিন গোয়ালাদি ওকে মাই খাওয়াবার কায়দা শিখিয়ে দিয়েছিল। কি কাণ্ড!
কোলের উপর ছেলে কাঁদছে, গিরিবালা বুঝতে পারছে খিদে পেয়েছে তার, কিন্তু তখন সেখানে জোর জটলা চলছে মেয়েদের। অত লোকের মাঝে গিরিবালা মরে গেলেও দুধ খাওয়াতে পারবে না ছেলেকে, উঠতেও পারে না। গোয়াল দিদি তার চুলের জট ছাড়িয়ে দিচ্ছেন, উঠবার কথাটা বলবো বলবো করেও মুখ ফুটে বলতে পারছিল না। গোয়াল দিদি ধমক দিল, কিরে, কোন রাজ্যে আছিস? ছেলের গলা যে শুকোয় কাঠ হয়ে গেল, মাই খাওয়া। গিরিবালা লজ্জা পেয়ে মুখ নিচু করে বসে রইল। গোয়াল দিদি ফোড়ন কাটলেন, মেয়ের নজ্জা নাকতিছে, বলিহারি নজ্জার। ভাতারের কোলে উর্ধ হয়ে সুতি লজ্জা হয়নি, নজ্জা হলো ছেলের মুখে মায়ের বুটা টুকতি। এক চড়ে ছিনালি ভাঙে দাঁত দিতে হয়। নে, মায় বের কর, খাওয়া ছেলেরে। কি যাচ্ছে তাই কথা গোয়ালাদির। বড় মা, পিসিমা ও পাড়ার জেঠি খুড়িরা সব বসে রয়েছেন। গিরিবালার কান মুখ গরম হয়ে উঠল, মনে মনে প্রার্থনা করতে লাগলো, ধরণী দ্বিধা হও। কিন্তু এক গিরিবালা ছাড়া সেই মজলিসের আর কেউ গোয়ালাদির মন্তব্যে বিচলিত হলো না, বরং গিরিবালার বিব্রত ভাব দেখে যেন সবাই আমোদই পেল। বিয়ের আগে এই মজলিসের ধারে কাছেও ঘেঁষতে পায়নি গিরিবালা। হুকুম ছিল না বড়দের, দৈবাত কোনো কাজে যদি এসেও পড়তো, বড়দের মুখ বন্ধ হয়ে যেত, থমথম করত মজলিস। স্পষ্ট মনে হতো সে অনধিকার প্রবেশ করেছে। বুঝতে পারত কেউ তার উপস্থিতি বরদাস্ত করতে পারছে না। ভয়ে ভয়ে কাজের কথাটি সেরে সরে পড়ত সেখান থেকে, বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচত। সেই গিরিবালার এই সভায় এখন অবাধ প্রবেশ, এখন তার অধিকার মেয়ের নয় মায়ের, তার পদোন্নতি ঘটেছে। গিরিবালা এখন মা, পৃথিবীর সব মায়েদের পংক্তি ভোজে বসার অধিকার মিলেছে তার। কোন জাদু বলে এমন আশ্চর্য কাণ্ড ঘটে গেল? এই জাদুর বলে, এই যে সেই জাদু, আমার জাদুমণি। গিরিবালা ঘুমন্ত ছেলের কাতর মুখের দিকে চেয়ে রইল অপলক। কত ছোট্ট, কতটুকু জীব, কি তাড়াতাড়ি বুকটা উঠছে নামছে দেখো। গিরিবালা নিজেই নিজেকে ডেকে ডেকে দেখাতে লাগলো তার খোকাকে, ওই দেখো, ওই দেখো, ঠোঁট নড়ছে, কথা বলছে ষষ্ঠী ঠাকুরুনের সঙ্গে। খুব কথা চলে এখন দুজনের মধ্যে। কি কথা বলিস ও খোকা? ইচ্ছা হয় জিজ্ঞাসা করে। পাগল নাকি গিরিবালা? খোকা এখন মানুষের সঙ্গে কথা বলতে শিখেছে নাকি যে বলে দেবে? এখন সব কথা ওর ষষ্ঠীর সঙ্গে। ওই 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 দেখো, স্পষ্ট ঠোঁট নড়ছে, এবার একেবারে বুড়ো মানুষের মতো। মুখখানা বেশ রাগি রাগি হয়ে উঠেছে বাবুর, তার মানে নালিশ করা হচ্ছে। কেন বাপু, আবার নালিশ কেন? আমি কি যন্ত্রণা দিই, কষ্ট দিই? কই মনে তো পড়ে না। যাই হোক, অজান্তে যদি দোষঘাট কিছু করেও থাকি, তার জন্য অপরাধ নিও না মা ষষ্ঠী। তোমার দাসীর সর্বদা মঙ্গল করো। যে প্রার্থনা গিরিবালা ছেলেবেলা থেকে বড় মা পিসিমার মুখে হাজারবার উচ্চারিত হতে শুনেছে, মনে মনে ষষ্ঠীর উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করে সেই প্রার্থনাই নিজে আবার করল। পৃষ্ঠা 25। না জেনে শুনে কোনো দোষ করিনি, গিরিবালা মা ষষ্ঠীকেই শোনালো। কোনো অযত্ন করিনি। ষষ্ঠী ঠাকুরুন যেন বিচারের আসনে ছড়ি উঁচিয়ে বসে আছেন। ফরিয়াদি তার খোকা, সোনার খোকা, আর গিরিবালা আসামি। জগতের সমস্ত মায়েদের হয়ে সে যেন জবানবন্দি দিতে এসেছে। বিরক্ত হইনে আমি, অধৈর্য হইনে। খোকা কি কম বিরক্ত করে, কম জ্বালায়? প্রথম প্রথম ঘুমোতো, রাত দিন ঘুমোতো। মাঝে মাঝে ভিজিয়ে কাঁথা বদলে দিলে ও অকাতরে ঘুমোতো। ওকে ইচ্ছে মতো নাড়ো চাড়ো, চান করাও, কাজল পরাও, সোহাগ করো, কিছু বলতো না ও। সেই সময়টা ছিল যেন ওর ঘুমের বয়স। তখনও কি আমি নিশ্চিন্তে থাকতে পেরেছি? ওর ওই অকাতর ঘুম দেখে হঠাৎ মনটা ছ্যাঁক করে উঠেছে। এতক্ষণ সাড়া নেই, শব্দ নেই, তবে কেউ মরে গেল? বেজায় ভয় পেয়ে গিয়েছি, সত্যি বলছি মা। তখন আদর করার ছলে ওর গাল টিপে ওকে অসংখ্য চুমু খেয়ে ওর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছি। ঘুম ভেঙে বিরক্ত হয়ে কতবার ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠেছে। ওর কান্না শুনে আমার প্রাণে জল এসেছে, আবার তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। পরক্ষণেই দেখেছি ঠোঁট নেড়ে নেড়ে তোমার কাছেও নালিশ জানাচ্ছে। আনাড়ি মায়ের প্রাণের শঙ্কা যদি অপরাধ হয়, তবে স্বীকার করছি সেই অপরাধে আমি অপরাধী। রাত্রেও ঘুমিয়ে থাকে, সারা শব্দ দেয় না, পাশে আমি শুয়ে থাকি, কিন্তু আমার তো ঘুম আসে না।
এই বুঝি কাঁথাটা ওর মুখে এসে পড়ল, এই বুঝি আমার ঘুমন্ত ভারী দেহের চাপে ওর কচি শরীর থেঁতলে গেল। কত রকম ভয় যে হয় কি বলবো। কতবার আমাকে উঠতে হয়, কতবার যে আঙুল দিয়ে ওর নাকের ডগায় ধরতে হয়, ওর নিঃশ্বাস পড়ছে কিনা বুঝতে হয়। একবার মনে হয় শ্বাস বুঝি পড়ছে, পরক্ষণে দেখি না তো, নিঃশ্বাস পড়ছে না তো। তখন সে মনের অবস্থা কি হয় তোমাকে কি বলবো। তখন আমার বুদ্ধি শুদ্ধি গুলিয়ে যায়, চেতনা থাকে না। পাগলের মতো নাকের কাছে আমার হাতের ও পিঠ নিয়ে যাই, গাল নিয়ে যাই, বুঝতে পারি নে। ওর বুকের উপর হুমড়ি খেয়ে পড়ি, কান ঠেকিয়ে ওর বুকের ধুকধুকানি শুনতে চেষ্টা করি, বুঝতে পারি নে, একটুও বুঝতে পারি নে। তখন এক হাঁচকা টানে বাচ্চাকে বুকে তুলে ফেলি, ওর ঘুম ভেঙে যায়। বিরক্ত হয়ে আচমকা ঘুম ভেঙে প্রবল অভিমানে কেঁদে ওঠে। আহ, সেই শব্দে কি বলবো, সেই শব্দে আমার মরা প্রাণ বেঁচে ওঠে আবার। ও খুব মিথ্যে নালিশ তোমাকে করে না? খুব বিরক্ত করি ওকে? অপরাধী গিরিবালা স্বীকার করে অকপটে। এবার উল্টো চাপ দেয় পাকা উকিলের মতো। বিচারককে এনে নামায় আসামির কাঠগড়ায়। বলে, এ তোমার দোষ ঠাকরুন, সব দোষ তোমারই। তুমি মায়ের কোলে সন্তান দাও, তার বুকে স্নেহ দাও, তার মনে কেন নির্ভরতা দিতে পারো না? কেন তাকে নিশ্চিন্ত করতে পারো না? সব সময় এক হারাই হারাই আশঙ্কায় পাথারে তাকে নাকানি চুবানি খাওয়াও কেন? এর জবাব মা ষষ্ঠী গিরিবালাকে দিলেন না। হয়তো তার খোকনের কানে কানে দিয়ে থাকবেন। গিরিবালার নজর পড়ল তার খোকনের মুখের উপর। খোকন তখন মুখ টিপে টিপে হাসছে। দুধের বালকের মতো গিরিবালার মনের আবেগ তাই দেখে হঠাৎ উঠলে উঠল। গিরিবালা ছেলেকে বুকে সাপটে ধরে তার মুখে গালে পাগলের মতো চুমু খেতে লাগলো। বলল, ওরে দুষ্ট, ওরে দুষ্ট, দুজনে মিলে আমায় জব্দ করার ফাঁদ পাতিছ, হ্যাঁ? পৃষ্ঠা 26, নবম অধ্যায়। গিরিবালা স্বপ্ন দেখছিল। ভূষণ এসেছে, খবর নেই, বার্তা নেই। হুট করে এসে গেল ভূষণ। এসেছে টাকটু ঘোড়ায়, মালকোচা মেরে ধুতি পড়েছে, পিরেনটা ধুতির ভিতর গোঁজা, তার উপর বুক খোলা আলপাকার কোট। কোটের ভিতর পকেট থেকে স্টেথোস্কোপের হলদে ডান্ডির উপর বসানো হাতির দাঁতের মুখ দুটো উকি মারছে। পায়ে গার্ডার দেওয়া মোজা আর ডার্বি জুতো, আর মাথায় সোলার হ্যাট টুপি। নতুন কেনা ঘোড়ার জিনের এক পাশে কালো একটা বাক্স আংটায় ঝোলানো। গিরিবালা চিনল, ওটা ভূষণের চিরসঙ্গী হোমিওপ্যাথির ওষুধের বাক্সটা। কিন্তু জিনের ওপাশে চকচক করছে, ওটা কি? গিরিবালা আশ্চর্য হলো। ঠাহর করে চেয়ে দেখলো ওটা সাইনবোর্ড। নতুন লেখা রূপলি আর সোনালি অক্ষরগুলোয় রোদ পড়ে চিকচিক করছে। আর্ত কল্যাণ দাতব্য চিকিৎসালয়। কলিকাতা কলেজের পাশ করা গোল্ড মেডেল প্রাপ্ত ভূতপূর্ব হাউস ফিজিশিয়ান ডক্টর ভূষণচন্দ্র বসু, এমবি, ব্র্যাকেটে হোমিও। সাইনবোর্ডটা বাংলায় লেখা, তাই গিরিবালার পড়তে অসুবিধা হলো না। কিন্তু গিরিবালার বিদ্যার সব কথার মানে বুঝতে পারল না। তবে এই সব সাইনবোর্ড তো সচরাচর দোকানেই টাঙানো থাকে। অন্তত গিরিবালা তো তাই দেখে এসেছে বরাবর। ঘোড়ার পিঠে আবার সাইনবোর্ড ঝোলায় কে? তাও শ্বশুর বাড়ি আসবার সময়? না না, শ্বশুর বাড়িতে বিজ্ঞাপন দিতে আসেনি ভূষণ। ঝিটেদার এক চিত্রালয়ের মালিকের কঠিন অসুখ হয়েছিল। ভূষণের চিকিৎসায় ভালো হয়ে উঠেছে। পয়সা করে দিতে পারেনি ডাক্তারকে, ভালোবেসে সাইনবোর্ডখানা লিখে দিয়েছে। 5খানা গ্রামের মধ্যে দিয়ে যাবেন ডাক্তারবাবু, দেখুক না লোকে। তাও ভালো। গিরিবালা স্বস্তির নিঃশ্বাস ফেলল ভূষণের কৈফিয়ত শুনে। ছেলে দেখে ভূষণ খুব খুশি। অবিকল নাকি তার মতো দেখতে হয়েছে। কি জানি বাপু, হবেও বা। কিন্তু গিরিবালা কিচ্ছু বুঝতে পারে না। এইটুকু ছেলে দেখে বোঝা যায় নাকি কিছু? তবে এখন 5 জনের কাছ থেকে কথাটা শুনতে শুনতে তারও বিশ্বাস হচ্ছে খোকা বাপের মতোই দেখতে হবে। তা খোকা যার মতোই দেখতে হোক, ভূষণ যে খুশি হয়েছে তাকে দেখে গিরিবালা তাতেই খুশি। ভূষণ সেই দিনই ওদের নিয়ে রওনা হলো। একটু অপেক্ষা করল না। সেজ ভাসুর কলকাতায় থাকেন, তিনি খোকাকে দেখতে চেয়েছেন। এখন ওরা কলকাতায় যাবে। ফিরে এসে ভূষণ ঝিনেদায় বসবে নতুন ডাক্তারখানায়, তাই তার মোটেই সময় নেই। ঝড়ের মতো এলো ভূষণ, ঝড়ের মতোই ওদের নিয়ে চলে গেল।
এখান থেকে ঝিনেদা পর্যন্ত ভূষণ গেল ঘোড়ায়, ওরা পালকিতে। ঝিনেদা থেকে চুয়াডাঙ্গায় ওরা গেল বাস মোটরে। চুয়াডাঙ্গা থেকে কলকাতায় যেতে হবে রেলে, ঢাকা মেলে। রেলগাড়ি আসছে না। গিরিবালা ছেলে কোলে প্ল্যাটফর্মে বসে আছে। ভূষণ কাছে এসে দাঁড়াতেই খোকা তার কোলে যাবার জন্য যেই ঝুঁকি দিয়েছে, অমনি প্রচন্ড শব্দে গাড়ি এসে পড়ল, আর ইঞ্জিনটা যেন ছোঁ মেরে গিরিবালার কোল থেকে খোকাকে উড়িয়ে নিয়ে গেল। স্টেশন শুদ্ধ লোক গেল ধরো ধরো করে উঠল, ইঞ্জিনের পিছু পিছু সব ছুটল। গিরিবালা দেখলো ইঞ্জিনের ধোয়া কালো কালো হাত বের করে খোকাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে চোঙের মধ্যে ঢুকিয়ে নিতে চাইছে। খোকা প্রাণপণে কাঁদছে, লোকগুলি গলা ফাটিয়ে চিৎকার করছে। ভূষণ খোকাকে ধরবার জন্য হাত বাড়িয়ে লাফাচ্ছে, নাগাল পাচ্ছে না। গিরিবালাকে কে যেন পেরেক মেরে প্ল্যাটফর্মের সঙ্গে গেঁথে দিয়েছে। উঠতে পারছে না, উঠবার জন্য মাথা মুড় খুঁড়ছে গিরিবালা। পারছে না, একটু উঠতে পারছে না, কিছুতেই না। দর দর করে ঘাম বেরোচ্ছে গিরিবালার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, দম আটকে আসছে তার। পৃষ্ঠা 27। বুক যেন ফেটে চৌচির হয়ে যাবে, আর পারে না গিরিবালা। একটু বাতাস। এমন সময় গিরিবালার ঘুম ভাঙল। ঘামে সর্বাঙ্গ ভিজে গেছে তার, ঘর অন্ধকার, হ্যারিকেন কখন নিভে গেছে। গিরিবালা হাঁপাতে হাঁপাতে অভ্যাস বসে খোকার বিছানায় হাত দিল। খোকা নেই। ছ্যাঁক করে উঠল তার বুক, আশেপাশে হাত দিল, খোকা নেই। কি হলো? তড়াক করে লাফিয়ে উঠল গিরিবালা, বসে পড়ল বিছানায়, গোটা খাটটায় হাত বুলিয়ে নিল। কোথায় খোকা? গিরিবালা হতবুদ্ধি হয়ে গেল, দ্বিগুণ বেগে ঘামের স্রোত বয়ে চলল তার দেহে। হঠাৎ খাটের নিচ থেকে খোকার কান্না শোনা গেল। সর্বনাশ, নিচে পড়ে গিয়েছে খোকা। যেন ছোঁ মেরেই তুলে নিয়ে এলো খোকাকে, বুকে চেপে ধরে কান্না থামলো, মাই খাইয়ে ঘুম পাড়ালো। শতবার ধিক্কার দিল নিজের দায়িত্বহীনতাকে, অভিসম্পাদ দিল অঘোর ঘুমকে। কপাল ভালো, কিছু হয়নি এবার, কিন্তু কিছু একটা খারাপ হলে কে ঠেকাতো? 60। কোলে তুলে দুলিয়ে চাপড় মেরে গিরিবালা ছেলের চোখে ঘুম ঢেলে দিল। খোকার চোখে ঘুম এলো না গিরিবালার চোখে। ছেলের পাশে শুয়ে বারবার ঘুমোতে চেষ্টা করলো। ঘুম নেই, কে কেড়ে নিয়েছে? কে আবার নেবে ভূষণ ছাড়া? স্বপ্নে খোকাকে হারিয়েছিল গিরিবালা, ভূষণকে পেয়েছিল। ঘুম ভেঙে সে খোকাকে পেল, কিন্তু ভূষণকে হারালো। এ এক আশ্চর্য অবস্থা তার। ছিল এক গিরিবালা, যখন সে জন্মালো তখন থেকে বিয়ের দিন পর্যন্ত গিরিবালা তো একটাই ছিল। এক ঘর, একটি পরিবার জুড়েই তার যা কিছু ধারণা গড়ে উঠেছিল। সে তখন দেওয়ান বাড়ির মেয়ে। ওই একটি বাড়ির সুখে তার সুখ, দুঃখে তার দুঃখ। একটি বাড়ির আশা আকাঙ্ক্ষার সঙ্গেই তার আশা, তার আকাঙ্ক্ষার ছিল লেনদেন। যেই তার বিয়ে হলো, গিরিবালা দেখলো সে অমনি দুটো বাড়ির মানুষ হয়ে পড়ল, যেন ভোজবাজি। ওদিকের জন্যও তার ব্যথা, এদিকের জন্যও তার ব্যথা। ওদিকে কাটলেও লাগে, এদিকে কাটলেও লাগে। বিয়ের আগে গিরিবালা যেন ছিল ফোয়ারা, একটি ছিল তার আধার। বিয়ের পর গিরিবালা হয়ে উঠল নদী, দুদিকে তার দুটি তীর, একটি বাপের বাড়ি আর একটি শ্বশুর বাড়ি। তবু তাও একরকম ছিল। কিন্তু যেই মা হলো গিরিবালা, অমনি আরেক ভোজবাজি ঘটল। এবারে গিরিবালা নিজেই দুটো গিরিবালা হয়ে গেল, খোকার মা আর ভূষণের বউ। ঠিক, সে তো ভূষণের বউ। আগে সে ভূষণের বউ, তারপরে তো সে খোকার মা। এতদিন শুধু খোকাকে নিয়েই সে মত্ত ছিল। তার মনে যে জায়গা এতদিন শুধু ভূষণের জন্যই ছিল মৌরুষী, সেই জায়গা থেকে গিরিবালা ভূষণকে কখন যেন উচ্ছেদ করে দিয়েছে। তাই বুঝি ভূষণের অভিমান হয়েছে, তাই সে আসছে না, খোঁজ খবরও নিচ্ছে না। ভূষণের বউটা যেন এতদিন গিরিবালার মনের কোনার ভাঙা বাক্সের গাদায় আশ্রয় নিয়েছিল। এইবার সে সুযোগ পেয়ে খোকার মাকে ঠেলতে ঠেলতে সেই কোনায় পাঠিয়ে দিল। ওই যে গিরিবালা এখন খোকার দিক থেকে মুখ ফিরিয়ে জানলার দিকে পাশ ফিরে শুয়ে শুয়ে অন্ধকার আকাশের গায়ে ফোটা সহস্র নক্ষত্রের মুখে অনেক দিনের না দেখা স্বামীর মুখখানে মিলিয়ে দেখতে চেষ্টা করতে লাগলো, ওই গিরিবালাই ভূষণের সেই বউ। গিরিবালা দেখলো অনেক তারা ফুটেছে আকাশে। কৃষ্ণপক্ষ, তাই চাঁদ নেই।
ঘরের ভিতরে অন্ধকার, বাইরে নিটোল রাত, বিরাট কালো একদলা কর্পূর কে যেন একটা প্রকাণ্ড বার কষে বসিয়ে রেখেছে। একটু একটু করে এক সময় এই রাতের কর্পূর সবটুকু উবে যাবে, তখন সকাল হবে। পৃষ্ঠা 28। কিন্তু কখন সকাল হবে? এখন কত রাত? মাঠে মাঠে ঝিঝি ডাকছে, কখনো কখনো ঝটপট ঝটপট পাখা ঝাড়ছে বাদুর কি পেঁচা। তক্ষক তক্ষক মটকা থেকে তক্ষক ডেকে উঠল, ভুতুম ভুতুম, তুই থুলি না মুই থুলি। কত রকম ডাক শুনতে পেল গিরিবালা, অথচ ভয় পেল না একটি ফোঁটাও। আর আগে, ওরে বাবা, রাত্রি হলেই রাজ্যের ভয় এসে ঘিরে ধরত গিরিবালাকে। আর তুই থুলি মই থুলির ডাক শুনলে ভয়ে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত। কতদিন জড়িয়ে ধরেছে না বড় মাকে। কেন ভূষণের গলা জড়িয়ে ধরেনি বিয়ের রাতে? কথাটা গিরিবালার মনে পড়তেই টিকটিকি ডেকে উঠল। থপ করে একটা ভারী মতো কি যেন পড়ল মশারির চালে। মশারির ভিতর অন্ধকার, মশার পনপনানি শুনতে লাগলো গিরিবালা। বুঝলো ভিতরে মশা ঢুকেছে বেশ। ভাবলো উঠে একবার ঝেড়ে নেয় মশারি, কিন্তু পারল না উঠতে। বেজায় কুড়েমি লাগছে তার। ভয় ভয় আর এখন পায় না গিরিবালা। ভয় তাড়ানোর মন্তর যে তার পাশেই শুয়ে রয়েছে। এই যে এক ফোঁটাই ছেলে, এই তো সেই ভয় তাড়ানো মন্তর। চুপচাপ শুয়ে ভূষণের কথা ভাবতে লাগলো। স্বপ্নে দেখা সাইনবোর্ডটার কথা মনে পড়ল গিরিবালার। ওই রকম ভাবে আসবে নাকি ভূষণ? কিছুই বিচিত্র নয় তার কাছে। হয়তো সত্যি কোনো সাইনবোর্ডওয়ালাকে বাঁচিয়ে তুলেছে ভূষণ, আসে পয়সার বদলে সাইনবোর্ড লিখে দিয়েছে। গহর নিকিরিকেও তো ভূষণ অমনি ভাবে বাঁচিয়ে তুলেছিল। টাকা দেয়নি গহর, ঘটকালি করে বিয়ে দিয়ে দিল তার ডাক্তারবাবুর। সত্যি গিরিবালার বিয়েটা কি অদ্ভুত ভাবেই না ঘটেছে। গহর তাদের প্রজা। গিরিবালাদের গ্রামের নিকিরি জেলেদের খুব নাম ডাক আছে অঞ্চলে। ক্রিয়াকর্মে মাছ যোগানের বায়না ওদের কাছে আসতো দূর দূর গ্রাম থেকেও। গহর আবার নিকিরিদের মোড়ল, তার প্রতাপ প্রতিপত্তি রাজার মতোই। 2 বছর আগে একদিন গহর গিয়েছিল মাছের যোগান দিতে ভূষণদের গ্রামের কাছেই। নেমন্তন্নটা ভালোভাবেই উসুল করেছিল সে। খাওয়াটা তার একটু বেশি হয়ে গিয়েছিল। আর তখন সময়টাও তেমন ভালো ছিল না। ওলা উঠায় ধরল গহরকে। সেই যাত্রায় শেষ যাত্রা হয়ে যেত গহরের, কিন্তু বাঁচিয়ে দিলেন ডাক্তারবাবু। বয়সে ছোকরা হলে হবে কি, ডাক্তার বটে ভূষণবাবু। গিরিবালা জানে গহর এইভাবে বলে বলে তার বাবা জ্যাঠার খুড়োর মন ভূষণের দিকে ফিরিয়েছিল। ভূষণের নামে গহর আটখানা হয়ে উঠত। প্রায় এসে জ্যাঠামশাইকে বলতো, বড়বাবু দিয়ে দেন বিয়েটা, এই ঘরে পড়লে দিদি আমার সুখী থাকবেন। খবর পেয়ে গিরিবালার বাবাও এসে পড়লেন। গহর তাকে জানালো ডাক্তারবাবুরা 4 ভাই, ডাক্তারবাবুই ছোট। বড় আর ছোট বাড়িতে আছেন, সেজ ভাই কলকাতায়, মেজ থাকেন যশোরে। গহরের কথা নিয়ে বাড়িতে এত আলোচনা হয়েছে যে গিরিবালার সবকিছু প্রায় মুখস্থ হয়ে গেছে। আর তখন সব থেকে মজা করত চাঁপা। কার মুখ থেকে কি শুনতো আর তাই নিয়ে এমন সব কাণ্ড করত যে বাড়ির শুদ্ধ সবাই হেসে কুটি কুটি হতো। একদিন খেতে বসেছে সবাই, চাপা হঠাৎ পাকা গিন্নির মতো জিজ্ঞাসা করলো, তার নেবেত হবে কি? প্রথমে কেউ বুঝতে পারেনি চাপার কথা। চাপা নিজেই পরে বুঝিয়ে দিল। বুড়োদের মতো মাথা নেড়ে বলল, বলি বিয়ে তো দেখছ মেয়ের, তা ওরা নেবেত হবে কি? এইবার হেসে গড়িয়ে পড়ল সবাই। তখন থেকে চাপার নামই হয়ে গেল নেবেত হবে কি। কি খ্যাপান খেপে যেত চাপা তাকে ওই নামে ডাকলে। কত আর বয়স তখন চাপার, 7ও পেরোয়নি। তখন থেকেই ওটা এমন টট্টরে। পৃষ্ঠা 29। জব্দ শুধু শ্যাম রানারের কাছে। শ্যাম রানারকে দেখলে চাপা ভয়ে কোথায় পালাবে তার দিশে পেত না। শ্যাম রানারের সঙ্গে গিরিবালার কিন্তু খুব ছেলেবেলা থেকেই ভাব। গিরিবালা যখন খুব ছোট তখন তাদের বাড়িতেই পোস্ট অফিস ছিল। বছর কতক হলো সেটা এখন হাটে উঠে গিয়েছে। এখন নাকি মেদ্দা সাহেবের গদিতে হয়েছে পোস্ট অফিস। দেখেনি গিরিবালা, শুনেছে। তাদের বাড়িতে যখন পোস্ট অফিস ছিল তখন থেকে তার ভাব শ্যাম রানারের সঙ্গে। শ্যাম রানারের একটা বল্লম ছিল, ঘন্টি বাঁধা বল্লম। তার একদিকে ডাকের থলি ঝুলিয়ে নিয়ে ঝুনুত ঝুনুত করে ছুটে চলতো শ্যাম রানার। আর ফিরে এসে যখন খেতে বসতো তখন কত গল্প বলতো।
তার মুখ থেকে নানা বিবরণ সংগ্রহ করেই তো গিরিবালা জগৎ সম্পর্কে একটা ভৌগোলিক ধারণা গড়ে তুলেছিল তার মনে। জেনেছিল ওদের ওই গ্রাম ছাড়িয়ে কিছু দূর গেলেই মধুপুর বলে এক গ্রাম আছে, সেখানে আছে টুইডি সাহেবের কুঠি। সে কুঠির দেওয়ান ছিলেন তার ঠাকুরদার বাবা আর ঠাকুরদাদাও। মধুপুর পার হয়ে আরো এগিয়ে যাও, গেলেই পাবে ধোবা ঘাটা। এমন এক ভয়ঙ্কর দহ আছে সেখানে, কেউ নাকি তার উপর দিয়ে পাকা পুল বাঁধতে পারেনি, সাহেবরাও না। দড়া টানা নৌকোয় পারাপার চলে। ধোপা ঘাটার পরেই ঝিনেদা শহর। এসব গল্প সবার আগে গিরিবালা শ্যাম রানারের মুখে শুনেছে। তার অনেক পরে বাবার সঙ্গে যখন ডোমার গিয়েছে, বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে গিয়েছে, তখন গিরিবালা এসব দেখেছে নিজের চোখে। গিরিবালার হঠাৎ মনে পড়ল শ্যাম রানার খুব খেতে পারত। আস্ত আস্ত কাঁঠাল সে খেয়ে ফেলত নিমেষে। ভুতুড়ি, বিচি এসবও ফেলত কিনা সন্দেহ। গিরিবালার বাবা যেদিন সম্বন্ধ করতে যান সেদিন কিসের যেন এক স্নান ছিল। ওরা সবাই ঘাটে যাচ্ছিল চান করতে। বড় মারা এগিয়ে গিয়েছেন, ও আর চাপা পড়েছে পিছিয়ে। ওরা রাস্তায় উঠতেই ঝুনুত ঝুনুত শব্দ শুনল। শ্যাম রানার আসছে দৌড়তে দৌড়তে। অনেকদিন দেখেনি তাকে। গিরিবালা দাঁড়িয়ে পড়তেই চাপা ভয়ে তার পেছনে গিয়ে লুকোলো। ছবির পর ছবি ফুটে উঠছে গিরিবালার চোখে। শ্যাম রানার দাঁড়িয়ে পড়ল গিরিবালার সামনে। ঘাম মুছে বলল, দিদিমণি, তোমার বিয়ে হবে গো? বেশ বেশ। বিয়ের কথা শোনা মাত্র লজ্জায় প্রায় নুয়ে পড়ে গিরিবালা। কিন্তু আশ্চর্য, শ্যাম রানারের মুখ থেকে বিয়ের কথা শুনতে তার তো তেমন অস্বস্তি লাগলো না, বরং মজাই লাগলো তার। গিরিবালা জিজ্ঞেস করলো, তুমি কার কাছে শুনলে? শ্যাম রানার বলল, গহর যে ঘাটে নৌকায় ছই বাঁধছে, মাঝে বাবু আজ পাত্তর দেখতে যাবেন যে। বেশ বেশ দিদিমণি, খুব ভালো কথা। ভগবান তোমারে সুখী করুন। আর দাঁড়ালো না শ্যাম। ঝুনুত 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 ঘন্টির ধ্বনি তুলে তুলে শ্যাম রানার ফিকে ধুলোর ঘূর্ণি উড়িয়ে উড়িয়ে গিরিবালার দৃষ্টির বাইরে চলে গেল। চান করে ফিরবার সময় দেখে মেজকর্তার গহর সেজে গুজে ঘাটের দিকে চলেছেন। লজ্জায় গিরিবালা চোখ নিচু করে পথের এক পাশ দিয়ে তার কুমারী শরীরটাকে অতি কষ্টে টানতে টানতে নিয়ে চলেছিল। কিন্তু চাঁপাটা এমন অসভ্য, চেঁচিয়ে উঠল, ও মাঝে কাকা, কনে যাচ্ছ? জবাব দিল গহর, বর খুঁজতি গো ছর্দি। চাপা দুই হাতে তালি দিয়ে নেচে উঠল, জানি গো মশাই, জানি। বর্দিও জানে না রে বর্দি। কিরকম পাজি হয়েছে মেয়েটা বলো দেখিনি। রাগে গিরিবালার ব্রহ্মতালু জ্বলে উঠল। মনে মনে দাঁত কিরমির করে বলল, চল বাড়ি, তোমার নাচাকুদা ভাঙা দিবনে। কিন্তু এসবে চাপার ভ্রুক্ষেপ নেই। সে সমানে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, রাঙা টুকটুকে বর আনবা কিন্তু, আর আস্ত দেখে আনো, ভাঙা হলি নেব না, বুঝলে? চাপার কথায় সবাই হো হো করে হেসে উঠল। অতি কষ্টে চাপার মুখটি বন্ধ করে সেদিন গিরিবালা ওকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছিল। ছেলে একটু শব্দ করতে গিরিবালা পাশ ফিরল। ফিরে এলো ঘাটের রাস্তা থেকে, ফিরে এলো অতীত থেকে, এসে গেল একেবারে মশারির মধ্যে তার ছেলের পাশে। পৃষ্ঠা 30। উসখুস করছে ছেলে। গিরিবালা হাত বাড়িয়ে টের পেল ছেলে তার কাঁথা ভিজিয়েছে। শিয়রে ডাই করা অনেক কাঁথা ছিল। শুয়ে শুয়ে তা থেকে একটা শুকনো দেখে টেনে নিয়ে নিপুণ হাতে বদলে দিল। এর মধ্যে গিরিবালা একেবারে পাকা কারিগর হয়ে উঠেছে। প্রথম প্রথম এই কাঁথা বদলানো নিয়েই তাকে কি কম ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে। আনাড়ি হাতের খোঁচা খেয়ে খোকার ঘুম ভেঙে যেত, কেঁদে উঠত খোকা, কত কেলেঙ্কারিই না হতো। কিন্তু 2-2.5 মাস যেতে না যেতেই গিরিবালা কত বড় উস্তাদ হয়ে পড়ল। এখন তার খোকা বিন্দু বিসর্গও টের পায় না। কাজের তাড়া পেয়ে যেসব স্মৃতি এলোমেলো হয়ে গিয়েছিল গিরিবালার হাতের কাজ পুরোতেই আবার সেগুলো পরিষ্কার অবয়ব ধরে ফিরে ফিরে আসতে লাগলো। ছায়াবাজির খেলা দেখছে যেন গিরিবালা অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে। গিরিবালার বিয়ে। বাড়ি ভর্তি লোকজন। পাইকপাড়া, পলেনপুর থেকে জেঠি খুড়িরা এসেছেন, বিনোদপুর থেকে এসেছেন মামি মাসিরা, ছত্তরপাড়া থেকে এসেছেন জ্ঞাতি গোষ্ঠী কুটুম্বের দল। আমোদ করছে, ফুর্তি করছে, মৃতদের উদ্দেশ্যে অশ্রুবর্ষণও চলছে। পরক্ষণেই সুবিধা অসুবিধা নিয়ে তারস্বরে ঝগড়া করছে নিজেদের মধ্যে। এই হট্টগোলের মধ্যে গিরিবালাই শুধু তফাৎ তফাৎ আছে। তার কোনো কিছুই ভালো লাগছে না। কেন, তাকে বলবে?
কেন ওই বিষণ্ণতা, কিসের অস্বস্তি, তাও জানে না গিরিবালা। তার ভালো লাগছে না। আচ্ছা, তার বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে উঠল কেন বাড়ির সবাই? সে কি মাথা মুড় খুঁড়ছিল বিয়ে দাও বিয়ে দাও বলে? তবে বাবার উপর প্রচন্ড অভিমান হলো তার, বড় মা, পিসিমা, জ্যাঠামশাই, কাকার উপরও। বড়দাও কম না, সেও দলে যোগ দিয়েছে। ওদের ভালোবাসা স্নেহ সব উপরে উপরে। আসলে গিরিবালা ওদের গলায় বেঁধা কাঁটা। সাত তাড়াতাড়ি নামাবার জন্য তাই এত বিড়ালের পায়ে ধরে সাধাসাধি। বিড়ালকে কেন? ওই যে ভূষণাকে, যাকে এত সাধ্য সাধনা করে ওরা ডেকে আনছেন গলার কাঁটা নামাবার জন্য। বিয়ে হলেই এখান থেকে অন্য উঠবে গিরিবালার। এই ঘর, এই বারান্দা, এই উঠোন, এই গ্রাম, গিরিবালার পরিচিত পৃথিবী, তার আপন জগৎ, যা কিছু অবলম্বন করে সে এতদিন বেড়ে উঠেছে, যার যার সঙ্গে তার নারীর যোগ, সে সবই তার পর হয়ে যাবে। বড় মা, পিসিমা, চাঁপা, তার সই, মহামায়া, এদের সবার চোখে সে হবে ভিন গ্রামের বউ। এদের ছেড়ে, এই পরিচিত পরিবেশ ছেড়ে গিরিবালা যে বাঁচতে পারে, ওই কোনোদিন ঘুণাক্ষরেও তো সে কথা তার মনে স্থান পায়নি। ভগবান জানেন, এদের ছাড়া সে কখনো আর কারো কথা ভাবেনি। তবে তবে এরা তাকে পরের ঘরে ঠেলে দেবার জন্য এত ব্যস্ত হয়ে উঠল কেন? তাকে পর করে দেবার জন্যই বা এদের এত তাড়াহুড়ো কেন? সে কি কোনো অন্যায় করেছে? গুরুতর অপরাধ কিছু করেছে? সে কথা গিরিবালার জানতে ইচ্ছে করে। মাঝে মাঝে প্রবল এক অস্বস্তি তার মনের মধ্যে ঢুকে ঝড় তুফান তোলে। সে সময় গিরিবালা আর কিছুতেই নিজেকে সামলাতে পারে না। মার মৃত্যুর পর ফুল দিয়ে সাজিয়ে যে ফটোখানা তোলা হয়েছিল, সেই ঝাপসা ফটোখানার নিচে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর ধারা ঝরিয়ে কাঁদে, কেঁদে কেঁদে বুকের পাষাণ নামায়। কেন তা গিরিবালা জানে না। তবে এই সময়টাতে মৃত্যুকে বড় নিকট আত্মীয় বলে মনে হতো গিরিবালার। মুহূর্তের জন্য তার বেঁচে থাকতে ইচ্ছে করত না। তার কেমন দৃঢ় ধারণাই জন্মে গিয়েছিল সে বিয়ের আগেই মরে যাবে, মরে মার কাছে গিয়ে আশ্রয় পাবে, চিরদিনের মতো নিশ্চিন্ত আশ্রয়। কিন্তু মরল না গিরিবালা। উপরন্তু সে ভয়াবহ দিনটি ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো। বিয়ের কদিন আগে সে বিকট এক দুঃস্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন এখনো তার মনে গাঁথা আছে, সম্ভবত চিরকালই থাকবে। গিরিবালা স্বপ্ন দেখল প্রকাণ্ড একটা কোলা ব্যাঙ তার বুকের উপর দিয়ে লাফাতে লাফাতে মুখের কাছে এগিয়ে এলো। লকলকে জিভ বের করে আকাশ পাতাল হাঁ করল। পৃষ্ঠা 31। এবারে গিলে ফেলবে তাকে। ভয়ে কাঠ হয়ে গিরিবালা চোখ বুঝতে যাবে, হঠাৎ তার নজর পড়ল ব্যাঙটার মাথার উপর। ব্যাঙের মাথায় একটা টুপুর। এই তবে তার বর। হাউ মাউ করে চেঁচিয়ে উঠল গিরিবালা। এক ছুটে চলে গেল বড় মার ঘরে। বড় মার কোলে মুখ গুজে কাঁদতে লাগলো। শুভদৃষ্টির সময় সে চোখ খোলেনি, বাসরে এসেও না। সে জানে চোখ খুললেই ব্যাঙের মুখ দেখতে হবে। কি বোকাই না ছিল গিরিবালা! কোথায় ভূষণ আর কোথায় কোলা ব্যাঙ! বাজনদার পাড়ার থেকে কুঁকড়োর ডাক শোনা গেল। যাক, রাত তাহলে পোহালো। কি সব আজে বাজে চিন্তায় রাতটা কাটলো। এখন একটু ফর্সা হলেই গিরিবালা বাঁচে, সে উঠতে পারে। কিন্তু গিরিবালা স্মৃতির হাত থেকে রেহাই পেল না। যতই সে ঢেউ দিয়ে সরিয়ে দিক, একটু সুযোগ পেলেই কুচো পানার মতো স্মৃতি তার মগজে ছড়িয়ে পড়তে লাগলো। আশ্চর্য লোক ভূষণ। তার হাব ভাব সবই আশ্চর্য লাগে গিরিবালার কাছে। বাসি বিয়ের দিন কি কাণ্ডটাই না করলো। গহর 1 মণ মাছ ধরে নিয়ে দিয়ে গেল, এ তার ঋণ শোধ। বড় বউ নাম করা রাঁধুনি। জামাই ভোজের রান্না একা হাতেই তিনি রাঁধতেন। 7-8 রকম শুধু মাছেরই ব্যঞ্জন। বড় থালার চারিপাশে বাটি সাজিয়ে জ্ঞাতি কুটুম্বের মাঝখানে জামাইয়ের সামনে যেই সে থালা ধরে দেওয়া হলো, অমনি জামাই লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, যেন বিষধর সাপ তার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। হাঁ হাঁ, করেন কি করেন কি! জামাই পরিত্রাহী চেঁচিয়ে উঠলেন, মাছ মাংস স্পর্শ করাও যে নিষেধ। সে কি, সে কথা কি কেউ জানিয়ে দেয়নি? সভা শুদ্ধ লোক অপ্রস্তুত, ভোজটাই বুঝি পণ্ড হয়ে যায়। হঠাৎ ভূষণ হাত জোর করে বলল, অপরাধ আমাদের, আপনারা নিজ গুণে ক্ষমা করে খেতে বসুন, আমিও বসছি, আমাকে নিরামিষ রান্না এনে দিন। জামাইয়ের বিনয়ে সবাই খুশি হলেন।
দুঃখ থেকে গেল শুধু গহরের, তার পরিশ্রম বৃথাই গেল। ছোট বড় আরো নানান নাটকীয় কাণ্ড ঘটিয়েছে ভূষণ। আজ মাস আড়াই তার কোনো খবরই নেই। ছেলে হলো, সবাই এসে দেখে গেল। শ্বশুর বাড়ি থেকে বড় ভাসুরের ছেলে এসেও দেখে গেল। শুধু ভূষণেরই দেখা নেই। কোট চাঁদপুর না কোথায় যেন আছে। ভাসুর পো ঠিক মতো জানে না কি ধরনের মানুষ। গিরিবালার বুকটা টনটনিয়ে উঠল, অভিমানে জল এলো চোখে। সে না হয় ফেলনা, তা বলে খোকন সোনা, তার কথাও কি মনে পড়ে না ভূষণের? দেখতে ইচ্ছা হয় না? চোখের কোণ দিয়ে টপ টপ করে জল পড়ে বালিশ ভিজতে লাগলো। খোকার গায়ে হাত রেখে গিরিবালা মনে মনে বলল, তোর বাবা আমারে বড় কাঁদায়, তুই কে অমন করে কাঁদাবি? হ্যাঁ খোকা। খোকা ততক্ষণে জেগে উঠে হাত পা ছুড়ে খেলা করতে শুরু করেছে। গিরিবালা তার মুখে চুমু খেতে খেতে বলল, ধন আমার, সোনা আমার, বাবারে ডাকে আনতে পারো না? পৃষ্ঠা 31, 10ম অধ্যায়। এমন কিছু পেল্লায় বোঝা সোনা মিয়া চাপায়নি তার গাড়িতে। 5 মণ পাটও আছে কিনা সন্দেহ। সুমন্দির গরু তাও টানতে পারে না। রাগে কসকস করছে সোনা মিয়ার শরীর। দেখ দিকিনি, শালার গরুর রকম দেখ দিকিনি। সোনা মিয়া বিপদ বুঝে চঞ্চল হয়ে উঠল। বায়ের গরুটার ল্যাজ মুলে, ডাইনের গরুটার পেটে পায়ের গুঁতো মেরে মেরে হেই গুটি বাঁ বা 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 হেই হেই করতে করতেই তার গাড়ি খানায় পড়ল। পৃষ্ঠা 32। ভাদ্র মাসের কড়া রোদ পিঠের উপরকার প্রকাণ্ড মোষে দাঁতখানায় রোদ পড়ে অসহ্য জ্বলুনি ধরিয়েছে, যেন করাত দিয়ে কেউ তার পিঠের মাংস কেটে নিচ্ছে। দরদরে ঘাম, আবার তার উপর নুনের ছিটে মারছে। সোনা মিয়ার মাথায় খুন চেপে গেল। লাফ দিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। বিরাট একটা লাঠি বের করে দুহাত দিয়ে ধরে গায়ের জোরে গরু দুটোর পিঠে মারল দমাদ্দম 2 বাড়ি। হাড় জিরজিরে গরু দুটোর শির দ্বারা বেঁকে ঝুলে পড়ল নিচের দিকে। হুড়মুড় করে তারা এগোবার চেষ্টা করল প্রাণপণ শক্তিতে, কিন্তু গাড়ির চাকা শক্ত কাদায় ঠেকেছে। এক চুলও নড়াতে পারল না। বাঁ পাশের গরুটার পিঠে বড় বড় ঘা, ফেটে রক্ত বেরোতে লাগলো। ডান পাশের গরুটা ধ্যার ধ্যার করে খানিকটা ধেড়িয়ে দিল, তবু গাড়ি এগুলো না। সোনা মিয়ার চেহারা তার বলদ দুটোর চেয়ে কিছুমাত্র উন্নত নয়। ম্যালেরিয়ায় ভুগে ভুগে সে নিজেও তার জেলার আর 10 জন চাষির মতো হাড্ডিসার। বড় লাঠির দুটো ঘা কষিয়ে সে যেমন তার গরু দুটোকে কাবু করলো, তেমনি ওইটুকু পরিশ্রমে নিজেও কাহিল হয়ে হাঁপাতে লাগলো। বলদ দুটোর চেহারা একটু অদ্ভুত ধরনের। সৃষ্টিকর্তা যেন প্রথমে পেট মোটা দুদিক সরু দুটো বৃহৎ নারিকেল কুল বানিয়েছিলেন। তারপর তার বলদ তৈরির স্পৃহা জাগরুক হওয়ায় সে নারিকেল কুলেরই একদিকে মাথা, অন্যদিকে ল্যাজ জুড়ে নিচের দিকে 4টি করে খুরওয়ালা পা বসিয়ে দিয়েছেন। অবশ্য সোনা মিয়া সেজন্য পরিতাপ করল না। তার গায়ের জোর কমে এলেও রাগের তেজ কমেনি। কারণ আর একটুখানি পথ এগিয়ে গেলেই সে খেয়া ঘাটে পৌঁছত, এবং একটু সকাল সকাল পৌঁছতে পারলে নতুন ফোড়ে ধরে তার পাটগুলো গস্ত করতে পারত। নতুন ফোড়েদের কাছে পাট বেচার সুবিধে এই, দামটা নগদ পাওয়া যায়, আর ঘাঘু আড়তদারদের চাইতে তারা লোকও একটু ভালো হয়। দামটাও ওরা 2-1 আনা বেশি দেয়। পাটের আড়তদারদের মধ্যে সব থেকে ঘুঘু ওই কানা মারবাড়ি আগরওয়ালা। ওই শালাকে 2 চক্ষে দেখতে পারে না সোনা মিয়া। অবশ্য না দেখতে পারার প্রধান কারণ, সোনা মিয়া 8 বছর ধরে ওর কাছে কিছু টাকা ধারে। যুদ্ধের মধ্যে পাটের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। পাট তখন সোনার দামে বিকিয়েছে। সোনা মিয়ার তখন বলবোলাও অবস্থা। বউয়ের জন্য মল খাড়ু কিনেছে, কাঁসার থালায় ভাত খেয়েছে, ভাইকে সাইকেল কিনে দিয়েছে, ঘরের চালে টিন তুলেছে, চালের মাথায় আবার শখ করে পাকা মিস্ত্রি লাগিয়ে টিন কেটে ময়ূরও বসিয়েছিল। তখন সোনা মিয়া প্রকৃত মেয়াদের মতোই চলাফেরা করেছে। পশ্চিম দেশের দামি বদনাই কিনেছিল 4টে, ঘন ঘন দাওয়াত দিয়েছে বাড়িতে। তখন সে মাতব্বর, ইউনিয়ন বোর্ডের মেম্বার, যে সে লোক নয়। তাদের গ্রামে সিল্কের লুঙ্গি, জুতা আর স্টাকিনের চল সেই প্রথম পড়েছিল। চশমা কিনবার ইচ্ছেও ছিল। মেদ্দাত সাহেব যে চশমা চোখে দেন, সেই কছমের একটা। সে শখটা শুধু মেটেনি সোনা মিয়ার। তার আগেই নসিবে আগুন লাগলো। যুদ্ধ থেমে গেল, পাটের দাম নামতে লাগলো। 4 বছরের মধ্যেই কি হয়ে গেল দেখো।
সেই উঠতির সময়ে ওই আগরওয়ালা মারওয়াড়ি সোনা মিয়াদের একেবারে বুকে করে রেখেছিল। চাইলেই টাকা দিত, বাঁধো বাঁধো টিন দিত, সাইকেল, ঘড়ি, লণ্ঠন। নাও না, কে কি নেবে? দাদনের চিটের সই মারো, না হয় বুড়ো আঙুলের টিপ ছাপ দাও, দিয়ে মাল নিয়ে চলে যাও, পাট দিয়ে দাম শোধ করো। সেই টিপ ছাপের মার প্যাঁচে কি করে যেন সোনা মিয়াকে দেনার জালে জড়িয়ে ফেলেছে ওই মারওয়াড়ি সুমন্দির পো। প্রথমে ছিল 30 টাকার দেনা, বাড়তে বাড়তে এখন সেটা নাকি 60 টাকায় দাঁড়িয়ে গিয়েছে। ওই দেনা দেখিয়ে দেখিয়ে প্রতি বছর ওর কাছ থেকে সস্তা দরে পাট নিয়েছে, জবরদস্তি করে নিয়েছে। বাজারের দর যখন 20 টাকা, তখন মারওয়াড়ি দর দিয়েছে 18। শালা কানা হলে হবে কি, পেটে পেটে বুদ্ধি। পৃষ্ঠা 33। এক চোখ কানা, যার 82 বুদ্ধি তার, সারা হাটে শালা লোক বসিয়ে রাখে। খাতকরা যে ফাঁকি মেরে অন্যের কাছে মাল গস্ত করে পালাবে তার উপায় নেই। কলেনপুরের বদুকলু এ ব্যবসায় নতুন নেমেছে। তার সঙ্গেই সোনা মিয়ার কথা হয়েছিল, হাটে না ঢুকে সোনা মিয়া পাশ কাটিয়ে খেয়াঘাটে যাবে, সেখানে বদুকলুকে মাল গস্ত করে দেবে। বদুকলু একটু সকাল সকাল যেতে বলেছিল, তার পুঁজি কম, যার মাল আগে পাবে তারটাই কিনে ফেলবে। তবে এর মধ্যে যদি অন্য লোকের মাল কিনে ফেলে বধূ, তড়াক তড়াক করে রক্ত সোনা মিয়ার মাথায় উঠতে লাগলো। বড় লাঠি রেখে দিয়ে পাচন নড়িখানা তুলে নিল হাতে। ডান দিকের গরুটার পাছায় মারলো খোঁচা। খোঁচা খেয়ে গরুটার পাছায় থলথলে মাংসে কাটা কাছিমের কত খিচুনি শুরু হলো। তবু গাড়ির চাকা এক বিন্দু নড়ল না। সোনা মিয়া পাগলের মতো ধাই ধাই পিটতে থাকলো বলদ দুটোকে, আর পাগলের মতো চেঁচাতে থাকলো, সুমন্দির গরু, বাড়ি যায় আজ তোকে জবাই করব। শালা বলদ না হলে এতদিন তো 5 ছাওয়ালের বাপ হতিস, আজও ডান বা সরগড় হলো না। খানায় গাড়ি ফেলে ভাবিছ দিনের মতো কাজ চুকোয়ে দিলাম, এখন বসে বসে জাবর কাটবা? তোলো গাড়ি, ভালো চাস তো শিগগির শিগগির টানে তোল, না হলে তোগের একদিন কি আমার একদিন তা বুঝিয়ে দিব নে আজ। সোনা মিয়া চেঁচায় আর গরু দুটোর পিঠে ধপাস ধপাস পাচনের ঘা কষায়। মার খেয়ে বলদ দুটোর পিঠে অজস্র কাল শিরে পড়ে গেল। বলদের সাদা সাদা পিঠের উপর কালো কালো দাগ, মনে হলো কে যেন সাদা কাঁথায় কালো সুতোর ফোঁড় তুলেছে। বলদ দুটো যথাসম্ভব ঘাড় পিঠে শক্তি দিয়ে বারবার গাড়ি টানতে লাগলো। ওদের দুকশ বেয়ে ফেনা ঝরতে লাগলো, কিন্তু গাড়িকে একটুও নড়াতে পারল না। হঠাৎ ডান দিকের গরুটা হাঁটু মুড়ে শুয়ে পড়ল। পাঁচন নড়ির ভোঁতা মাথার গুঁতো দিয়ে সোনা মিয়া বলদটাকে তুলতে চেষ্টা করলো, পারল না। তখন সোনা মিয়া তার পাশে হাঁটু বেড়ে বসে বলদটার তল পেটে অবিশ্রান্ত পাচন নড়ির গুঁতো মেরে চলল। তার তখন দিক বিদিক জ্ঞান লোপ পেয়ে গেছে। রামকৃষ্ণ গোটা চারেক কেঁড়ে আর বড় এক খালুই হাতে নিয়ে হাঁটে যাচ্ছিল। সোনা মিয়ার কাণ্ড দেখে ভয় পেয়ে গেল। কেঁড়েগুলো আর খালুইটা রাস্তার একপাশে রেখে ছুটতে ছুটতে এসে সোনা মিয়ার হাত চেপে ধরল। করো কি বলে পাচন নড়ি কেড়ে নিল। ধমকে বলল, ওরে আমার চাষার ঘরের পাঁঠা, বলদ মরলি যে তুমিও মরবা। দেখো দেখি কি করিছ, মারে মারে যে শেষ করে আনিছ। হাঁপাতে হাঁপাতে সোনা মিয়া বলল, মারবো না তো করবো কি? সাদার গরু খানায় গাড়ি ফেলিছে, বেলা গেলি হাটে যায় ও কুষ্ঠা কার পুঙায় ঠাসবো, ওই গরুর না আমার। রামকৃষ্ণ বলল, সোনা ভাই, ক্ষমতা না থাকলে মারে কি গাড়ি তুলতে পারবা? বাজা বৌরি স্বাদ খাওয়ালেই কি তার পেটে ছাওয়াল জন্মায়? রামকৃষ্ণর কথা শেষ না হতেই ডান দিকের গরুটা ঘাড় কাত করে এলিয়ে পড়ল। তার চোখ দুটো বুজে আসতে লাগলো। গলার দড়িটা তখনও গাড়ির জোয়ালে বাঁধা, ফাঁস পড়ার উপক্রম। বলদটার চোখের কোল, মুখের কষ আর নাক দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। রামকৃষ্ণ তাড়াতাড়ি করে বলে উঠল, সোনা ভাই, গলার দড়ি খুলে দাও শিগগির। রামকৃষ্ণ তাড়াতাড়ি জোয়াল উঁচু করে ধরল। সোনা মিয়া দড়ি খুলে দুটো বলদই আলগা করে দিল। রামকৃষ্ণ ডান দিকের বলদের চোখে মুখে ফু দিতে লাগলো। ব্যাপার দেখে সোনা মিয়া ঘাবড়ে গেল, ভয়ে তার প্রাণ উড়ে গেল। ইয়া আল্লাহ, বলদটা মরে যাবে নাকি? তবে তো সর্বনাশ। বাঁদিকের গরুটা নির্বোধ চোখে এতক্ষণ ধরে তার সাথীটার উপর যে অমানসিক অত্যাচার চলছিল তা দেখছিল। এখন ডাবা ডাবা চোখ তুলে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মৃতপ্রায় সঙ্গীটির দিকে। পৃষ্ঠা 34।
কি মনে হলো তার হঠাৎ, হয়তো সাড়া নেবার জন্যই ভয়ে ভয়ে ভাঙা গলায় ডেকে উঠল, হাম্বা। তারপর কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে রাস্তার পাশে সরে গিয়ে খুঁটে খুঁটে ঘাস খেতে লাগলো। একটা চিল কর্কশ স্বরে চেঁচিয়ে চেঁচিয়ে উড়ে গেল উপর দিয়ে। একখানা ভঙ্গবেনে মেঘ খুব আলতো করে একটু ছায়া বুলিয়ে দিয়ে গেল। ফুঁ দিতে দিতে রামকৃষ্ণর মুখ ব্যথা হয়ে উঠল। সোনা মিয়া এগিয়ে এলো ফুঁ দিতে। রামকৃষ্ণ বলল, ওই কাঁড়েগুলো করে শিগগির জল ভরে আনো দিনি, মনে হচ্ছে ভিড়মি খাইছে। মাড়ির চোটে ওর পিরানটা তো কণ্ঠায় তুলে ছাড়িছ। ছি! রামকৃষ্ণর ভৎসনা গায়ে মাখত না সোনা মিয়া। সে দোষী, দোষ করেছে, ন্যায্য অপরাধে। এখন তাকে জুতিয়ে দিক না রামকৃষ্ণ। সোনা মিয়া তাকে একটি কথাও বলবে না। সোনা মিয়া কেড়েগুলো ছোবে ছোবে। হঠাৎ রামকৃষ্ণর খেয়াল হলো। চেঁচিয়ে উঠল রামকৃষ্ণ, আরে রও রও সোনা ভাই, ও কারে বাবুগের, ছুঁয়ো না ছুঁয়ো না। তুমি এদিকে আসো, বসে বসে চোখ মুখে ফুকো, তলপেটটা আস্তে আস্তে ডলে দাও, আমি বরং জল আনি দিই। সোনা মিয়া অপ্রস্তুত হয়ে উঠে এলো। রামকৃষ্ণ দুটো কেড়ে নিয়ে জল আনতে ছুটল। সোনা মিয়া বলদটার কাছে বসে বসে কখনো তার মুখে চোখে ফুঁ দিতে লাগলো, কখনো তলপেটে মোলায়েম ভাবে হাত বুলিয়ে দিতে লাগলো, কখনো বা পিঠের শির দ্বারা ডলে দিল পরম যত্নে। রাগের ধার পড়ে এসেছে, ভয়ের একটা শুলুনি মাঝে মাঝে তার মগজে গুঁতো মারছে। ধীরে ধীরে সহানুভূতির এক অব্যক্ত বেদনা জন্ম দিতে থাকলো সোনা মিয়ার মনে। বেলা পড়া তেজালো রোদ গদির সামনেকার কড়ুই গাছটার ফাঁক দিয়ে ঝপ করে মেদ্দা সাহেবের চোখে গিয়ে পড়ল। রোজই পড়ে। সাহেব আলী মৃধার মনটা অমনি আনচান করে উঠল। বুঝলেন চা পানি খাবার সময় হয়েছে। চকচকে রোল গোল্ডের টনকো চশমাটা বাঁ হাতের টানে খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে পাকা ভুরু দুটো ঈষৎ ঝুলে পড়ল। ভারী কাঁঠাল কাঠের একখানা পোক্ত ডেস্ক সামনে। ডেস্কের উপর জাবেদা খাতা খোলা। চশমাটা খাপে পুরে খাতার উপর রেখে দিলেন। তারপর গদি থেকে নেমে রূপালী রঙের চকচকে বদনাটা হাতে নিয়ে খড়ম পায়ে গাঙের পাড়ে চললেন। অনেকক্ষণ ধরে বসে আছেন, তলপেট টনটন করছে, এবার একটু হালকা হওয়া দরকার। এটা তার নৈমিত্তিক কর্ম। এবার গিয়ে গদিতে বসলে আর বিষয় কর্ম হয় না। সন্ধে পর্যন্ত গল্পগুজব চলে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট তিনি, তার কাজকর্ম কিছু হয়। দফাদার চৌকিদারেরা আসে, চা পানি আর তামাক ঘন ঘন সরবরাহ হয়। আজ হাটবার, ভিড় একটু বেশি হবে। মেদ্দা সাহেব কলকাতার আদমজি হাজি দাউদ কোম্পানির এজেন্ট। এই তল্লাটের পাট ওই কোম্পানির চটকলে যত চালান যায় তার সবই যায় মেদ্দা সাহেবের হাত দিয়ে। অবস্থা যুদ্ধের আগে এমন বিশেষ কিছু ভালো ছিল না তার। তবে যুদ্ধের বাজারে আল্লাহর রহমতে তার নসিবের রং বদলে গিয়েছে। এখন তিনি 22 নম্বর ইউনিয়নের 15খানা গ্রামের মাতব্বর। গাঙের পাড়ে মেদ্দা সাহেবের বড় বড় দুটো পাটের গুদম। আগে আমদানির সময় পাট ধরত না তার ভিতরে, আর এখন কি যে মতলব কোম্পানির বুঝতে পারছেন না মেদ্দা সাহেব, তাই প্রাণে ধরে পাট কিনতেও পারছেন না। গুদমে অনেকখানি জায়গা খালি পড়ে থাকছে। যুদ্ধের মধ্যে 3000-4000 মন মাল পাঠিয়েও মন পাননি কোম্পানির। আরো পাঠাও বলে হুকুম ঝেড়ে ঝেড়ে যান পরেশান করে দিয়েছে। পৃষ্ঠা 35। আর এখন 1500 মন মাল পাঠালেই টেলিগ্রাম আসে, বাস করো আর না। বছরই দেখি পরিমাণ কমে আসছে। গত বছরের মালই পড়ে আছে গুদমে। এবারের আমদানির সময়ও তো এসে গেল। কলকাতা থেকে পরিষ্কার কথা এখনো এলো না। বড়ই সমস্যায় পড়েছেন মেদ্দা সাহেব। আগরওয়ালা অবশ্যই কিনছে, কিন্তু ওর সঙ্গে টক্কর মেরে চলবার মতো হিম্মত এখনো মেদ্দা সাহেবের হয়নি। আর আগরওয়ালার সঙ্গে তার তুলনাও চলে না। বেটা 1 নম্বরের চশমখোর। কেনা বেচার ব্যাপারে ও যতটা শক্ত হতে পারে তিনি ততটা কি করে পারবেন? আগরওয়ালা গ্রামের কেউ না। এখানকার লোকেদের সঙ্গে ওর কি সম্পর্ক? আগরওয়ালার ব্যবসার মন্ত্র হচ্ছে ফেলকুড়ি মাখো তেল। আগরওয়ালা জানে টাকা তার হাতে। চাষিরা যতই ফুটনি করুক, তেজ দেখাক প্রথমে, শেষ পর্যন্ত তার পায়েই গড়াতে হবে। যে দাম সে বলবে সেই দামেই তার কাছে চাষিকে মাল গস্ত করে যেতে হবে। কিন্তু মেদ্দা সাহেব এখানকারই মানুষ।
যদিও তিনি জানেন, মনে মনে জানেন, আগরওয়ালার রাস্তায় ব্যবসার ঠিক রাস্তা। তবু ও পথে তিনি স্বচ্ছন্দে পা বাড়াতে পারেন না। যদি পারতেন তাহলে গত বছর অত মাল তিনি কিনতেন না। মাল তো আগরওয়ালাও কিনেছে, তার থেকে অনেক কম দাম দিয়ে কিনেছে। তিনি চেষ্টা করেও অত কম দাম দিতে পারেননি। কোন প্রাণে দেবেন? এখন তিনি আতর মাখেন, শেখ ফসিউল্লাহর গোলাপজল মিল্লাদ মহফিলে পিচকিরি দিয়ে ছড়ান। তা সত্ত্বেও তার গায়ের পসিনা থেকে যে বদবু বের হয় তা যে ওই চাষিদের মতোই। এই আর্ত বেকুব চাষিগুলো যে তার আত্মার আত্মীয়, সেই সত্যটাকে এখনো তিনি জবাই করতে পারেননি। তবে মেজদা সাহেব এও বুঝতে পারছেন, এভাবে ব্যবসা চালালে তাকে অচিরেই লালবাতি জ্বালাতে হবে। কি যে তিনি করবেন বুঝে উঠতে পারছেন না। মেজদা সাহেব দেখলেন নদীতে পাট বোঝাই নৌকো সার বেঁধে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। নদীর পাড়ে গরুর গাড়িতেও পাট আমদানি হয়েছে বেশ। মেজদা সাহেব বদনাটা মাটিতে নামিয়ে রেখে মাথার নকশা কাটা গোল টুপিটা বাঁ হাতে উঁচু করে ধরে তাকে খানিক হাওয়া লাগিয়ে নিলেন। তারপর ডান হাতের তেলো দিয়ে টেকো মাথার ব্রহ্ম তালুটা বার কয়েক ডলে নিলেন। দেখলেন তার গোমস্তা তুফান মিয়া পাট ভাঙা তখন আর মলমলের পিড়েন পরে হাওয়া গাড়ি সিগারেট ধরিয়ে বকের মতো ডিঙি মেরে মেরে বেশ্যে মাগিদের ঘরগুলোর কাছে ঘুরঘুর করছে। ভাবলেন, ব্যাটার তো বড় পাখনা গজিয়েছে, তার মানে দেদার পয়সা মারছে। হাঁক ছাড়লেন, এই তুফানে। কর্তার ডাকে চমক খেয়ে ফিরে তাকাতেই তুফান মিয়া হকচকিয়ে গেল। সদ্য ধরানো সিগারেট আঙুলের ফাঁক দিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। মনে মনে বলল, শালার বুড়োর সব দিকে চোখ। মুখখানা পরম বেকুবের মতো করে কুতকুত চোখে মেজদা সাহেবের দিকে চেয়ে মেহেদি দিয়ে রং করা আঙুলের নখ দাঁতে খুঁড়তে লাগলো। মেজদা সাহেব ধমক দিলেন, এই হারামজাদা, এখানে কি করতেছিস? তুফান মিয়া তুরুক জবাব দিল, হুজুর আমদানি দেখতেছি। ছোকরার তো রস আছে, আমদানি দেখছেন এখানে? কি জানি কেন জবাবটা শুনে মজাই লাগলো মেজদা সাহেবের। রাগটা খপ করে পড়ে গেল। টুপিটা মাথায় বসিয়ে দিলেন, হয়তো গুরুত্ব বাড়াবার জন্য। গম্ভীরভাবে প্রশ্ন করলেন, কোন আমদানি দেখতেছ? কোষ্টার আমদানি হুজুর। তেমন ভাবেই হুকুম দিলেন মেজদা সাহেব। তা দেখো, তবে লালি ছাড়া ছুঁয়ো না, আর একটু বাছবিচার করো। গদির দিকে দুপা এগুতেই মেজদা সাহেব দেখলেন মেজকর্তা যাচ্ছেন। ডাক দিলেন, আরে ও মাঝে বাবু, আসসালাম আলাইকুম। মাতি পায়ে যে ভুলেই গেলেন আমাদের। পৃষ্ঠা 36। মেজকর্তা বললেন, সেলাম প্রেসিডেন্ট সাহেব। মেজদা সাহেব বললেন, নাতি বুঝি বুকি বুকি থাকে, একেবারে যে ডুমুরির ফুল হয়ে উঠলেন? মেজকর্তা বললেন, বুকে থাকা তো দূরের কথা, আমার মুখ দেখলে আঁতকে ওঠে নাতি। গাড়ির জঙ্গল সাফ না হলে বাবু কোলে উঠবেন বলে তো মনে হয় না। মেজকর্তার কথায় হু হু করে হেসে উঠলেন মেজদা সাহেব। হা হা হা, তবে তো ক্ষুদ্দুর বদমাইশকে বড় কোলে ফেলিছে আপনারে। হা হা হা, শখের দাড়ি আর পিরানের নাতি, কার টানের জোর বেশি এবার দেখা যাবে, কি কন? হা হা হা। মেজদা সাহেবের রকম দেখে মেজকর্তাও হেসে ফেললেন। বললেন, বিচারের আশায় আবার না প্রেসিডেন্ট সাহেবকে সালিশ মানতে হয়। মেজদা সাহেব বললেন, তার জন্য ভাবনা কি? ঝোলের লাউ আর অম্বলের কদু, আমি তো আছি, চলেন এক পেলা চা পানি খেয়ে যান। এই গ্রামে চা খাবার চল করেছেন মেজদা সাহেব। বিকাল থেকে তার গদিতে চায়ের আসর বসে, বন্ধ হওয়া পর্যন্ত সমানে চা চলে। একটা বড় হাঁড়িতে জল অনবরত ফোটে। একটা লোক আছে চা বানাবার জন্য, তার মাইনে 5 টাকা। হিন্দু মাতব্বররা বিশেষ কেউ এই আসরে যোগ দেয় না, তবে ছোকরার দল এসে জোটে। মেজকর্তার কোনো বাছবিচার নেই, এ তো চা। কলেজ জীবনে কলকাতায় বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে মুসলমান হোটেলে অনেক শক্ত জিনিসও খেয়েছেন। হিন্দু মাতব্বররা এই কাজটাকে বিশেষ সন্দেহের চোখে দেখেন। বুদো ভুঁয়ের ধারণা এটা মেজদা সাহেবের জাত মারার ফন্দি। প্রকাশ্যে সে কিচ্ছু বলে না। প্রেসিডেন্ট ক্ষমতাবান লোক, ঘন ঘন শহরে যায়, এসডিও ও মুনসেফ, এসপি, ডিএসপির সঙ্গে দহরম মহরমও আছে। কাজেই সামনে কিছু বলে না, আড়ালে ঘোট পাকায়। এই নিয়ে তার সঙ্গে মাতঙ্গিনী টেলারিং এর প্রোপ্রাইটার সুশীল দত্তর সঙ্গে প্রায় খিটিমিটি বাঁধে।
বুধো ভুঁয়ে বলে, নারীর গায়ে যে রোজ গিয়ে গা ঘষিস, কি পাস বল দিনি? সুশীল দত্ত হেসে জবাব দেয়, ও মা বুধো দাদা, তাও জানো না? আতুরির বাস নাই। তুমিও দিন কত ঘষে দেখো না, তোমার গার ওই পাঁকের গন্ধে কেমন গোলাপের খুশবু ভুর ভুর করবে নে। বুধো চটে যায়, বলে, অত মাখামাখি ভালো না সুশীল, ভালো না। একদিন যদি মোল্লা ডাকে ওই মেদ্দা তোগের কলেমা পড়ায় না ছাড়ে, তো আমার নামে কুকুর পুষিস। আর এই বয়সে সুন্নত করলে কেমন লাগে তখন বুঝবা। সুশীল রাগে না, বলে, নিজেরটা সামলে রাখো, তাহলে আমাদের ধম্ম রক্ষে পাবে। এরপর দোকান শুদ্ধ হাসির যে গড়রা ওঠে, বুধো তার সইতে পারে না। রাগে গড় গড় করতে করতে সুশীল দত্তের সিঙ্গার মেশিনের উপর রাখা বিড়ির বান্ডিল থেকে একটা বিড়ি বেছে নিয়ে বিশেষদের দোকানমুখো সরে পড়ে।